হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক লার্নিং একাডেমি। আজ থেকে আমি তোমাদের পড়াবো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর। তো আজকে যেটা আমরা পড়াবো জীবদেহের গঠন। না, আমরা জীবদেহের গঠন বলতে কি বুঝি? না, একটা যে জীব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে দৈহিক যে গঠন সেটাই আমরা আলোচনা করব। এখানে জীবদেহের গঠনের ধাপসমূহ, মানে একটা জীবন যে গঠিত হওয়ার সময় থেকে পরপর যে ধাপ ধাপ এগিয়ে যায় সেটাই আজ আমরা আলোচনা করব। তোমরা তোমার চারিদিকে তাকাও, দেখতে পাচ্ছ এমন 5টি জিনিসের নাম লেখো। মানে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ চারিদিকে তাকে যে জিনিসটা দেখতে পাচ্ছ তার 5টা নাম লিখতে বলছি। তুমি কিভাবে এদের শ্রেণী ভাগ করতে পারো, জড় না সজীব? তুমি যে জিনিসটা 5টা জিনিসের নাম ভাবলেই সেটা তুমি জড় না সেটা সজীব কী করে বুঝবে? এই তালিকায় কি এমন কোনো জিনিস আছে যা চলাচল করতে পারে বা পরিবেশে উদ্দীপনায় সাড়া দেয়? ভাবো, তুমি তোমার একটা পড়ার টেবিল, সেটা কি? পড়ার টেবিল, তুমি যেটাতে পড়ছো সেটা পড়ার টেবিল, সেটা কি? সেটা জীব না জড়? সেটা কিন্তু প্রাণ নেই, সেটা জড় জড়। তুমি ভাবো গাছ, গাছ কি? গাছ কিন্তু জড় নয়, সজীব জীব, সজীব জীব। লজ্জাবতী বা মানুষ সজীব, কিন্তু পড়ে থাকা কাঠকে কেন আমরা জড় বলি? মানে পড়ে থাকা কাঠ মানুষ এবং জীবজাতীয় মানুষদের আমরা কি বলি? সজীব বস্তু। কিন্তু কাঠ, কাগজ এদের আমরা জড় বস্তু বলি কেন? না, আমরা শ্বাস নিই, খাদ্য হজম করি, দেহে উৎপন্ন বর্জ্য বের করে দিই এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারি। তাহলে কী হলো? জীব কী করতে পারে? শ্বাস গ্রহণ করতে পারে, তার দৈহিক হজম শক্তি আছে এবং উৎপন্ন বর্জ্য বের করে দেয়, যে উৎপন্ন বর্জ্য সেটা বের করে দেয় এবং জীব বংশবিস্তার করতে পারে। কিন্তু জড় কী করতে পারে না? বংশবিস্তার করতে পারে না। এই ধরনের এক বা একাধিক কাজ করতেই আমাদের দেহে কী থাকে? খাদ্য হজম করার জন্য পাকস্থলীয় ক্ষুদ্রান্ত। তাইলে আমার জীবজগতে জীব যেগুলো সজীব বস্তু তাদের খাদ্য হজম করার জন্য কী থাকে? পাকস্থলীয় ক্ষুদ্রান্ত। এটা জীব মানে মানব জাতিকে বোঝায়, কুকুর, বেড়াল এদের ক্ষেত্রে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে শ্বাস নেওয়া ও ছাড়ার জন্য ফুসফুস। তাহলে কী হলো? শ্বাস নেওয়া ও ছাড়ার জন্য ফুসফুস। রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কী থাকে? না, হৃৎপিণ্ড। তাহলে রক্তকে দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কী ব্যবহৃত করা হয়? হৃৎপিণ্ড। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য বৃক্ক। তাহলে কি? দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য কী ব্যবহৃত করা হয়? না, বৃক্ক সাহায্যকারী। উদ্দীপনা গ্রহণ ও তাকে উত্তেজনায় রূপান্তরিত করার জন্য কে? মস্তিষ্ক। তাহলে এই সব যে কাজ করার জন্য কে ব্যবহৃত হয়? না, মস্তিষ্ক। মস্তিষ্ক উদ্দীপনা গ্রহণ করে ও তাকে উত্তেজনায় রূপান্তরিত করে। এটা হচ্ছে মস্তিষ্কের কাজ। এসব অঙ্গে কি এমন থাকে যা এসব অঙ্গের বিশেষ গঠন ও কাজে সাহায্য করে? এবার এসো দেখা যাক একটা বাড়ি ও একটা জীবদেহ কি ধাপে ধাপে গঠিত হয়। আচ্ছা, প্রথমে বাড়ি ধরি। প্রথমে কী হয়? ঘর, তারপর কী হয়? দেওয়াল, ছাদ, মেঝে। না, একটা বাড়ি তৈরি হতে গেলে প্রথমে কী দরকার? ইট।
ইট দরকার। ইটের পর কী দরকার? ইট গেঁথে গেঁথে দেওয়াল, দেওয়ালের পর ছাদ, তারপরে মেঝে, তারপর তবে একটা বাড়ি তৈরি হয়। বাড়ি, তবে একটা বাড়ি তৈরি। আর জীবদেহ তৈরি হতে গেলে প্রথম কোষ, অনেকগুলো কোষ নিয়ে একটা কলা গঠিত হয়। কলা গঠিত হয়ে অনেকগুলো কলা নিয়ে একটা অঙ্গ, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, এগুলা, তারপরে হয়ে একটা সম্পূর্ণ জীবদেহ। এই যেমন তোমরা দেখছো কতগুলি, এই যে কোষসমূহ দেখছো, কতগুলো কোষসমূহ, তারপর কতগুলো কোষসমূহ হয়ে একটা কলা গঠিত হলো। এরকম এই যে কলাটা দেখছো, এরকম কতগুলো কলা নিয়ে একটা অঙ্গ গঠিত হয়। সেটা মস্তিষ্ক হতে পারে, ফুসফুস হতে পারে, হৃৎপিণ্ড হতে পারে, হাত হতে পারে, পা হতে পারে। বাড়ির ক্ষুদ্রতম গঠনগত অংশ হলো ইট। তাহলে কি বাড়ির ক্ষুদ্রতম গঠনগত অংশ হলো ইট। তেমনি জীবদেহে গঠনের ক্ষুদ্রতম একক হলো কোষ। তাহলে একটা বাড়ি তৈরি করতে তার ক্ষুদ্রতম একক কোনটা? না এই ইট। মানে একটা ইট পরপর বসিয়ে থাকে একটা দেওয়াল তৈরি হয়। দেওয়াল, কতগুলো দেওয়াল, চারপাশে দেওয়াল মিলেই একটা ঘর তৈরি হয়। ঘরের পর কী দেওয়া হয়? না ছাদ দেওয়া হয়। আর তেমনই জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক হলো কোষ। কারণ অনেকগুলো কোষ নিয়ে একটা কলা গঠিত হয়। অনেকগুলো কলা নিয়ে কী গঠিত হয়? অঙ্গ গঠিত হয়। অনেকগুলো অঙ্গ নিয়ে একটা জীবদেহ গঠিত হয়। আবার জীবদেহে যে কাজগুলো করে তাও কোষেই সম্পন্ন হয়। অর্থাৎ কোষ হলো জীবদেহের এমন এক ক্ষুদ্রতম একক যা যে কোনো কাজ করতে পারে। মানে এই যে ক্ষুদ্রতম এককটা কে? না কোষ হলো সবচেয়ে জীবদেহের ক্ষুদ্রতম একক। এর মাধ্যমে যে কোনো কাজ করতে পারে, যা যে কোনো কাজ করতে পারে। এবার আসি টুকরো কথা। এই যে টুকরো কথাটা দিয়েছে সেটা, না কোনো জীব দেহের গঠনগত ও কার্যগত একক কি হলো? কোষ। তাহলে জীব জগতের, তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু সামনে এগিয়ে দিলাম ছোটো ভালো দেখার জন্য। তাহলে কোনো দেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ। তাহলে কি? মানে একটা জীব যে গঠন ও তার কার্যগত, মানে একটা জীব গঠন করতে এবং জীব যে কাজ করি তার ক্ষুদ্রতম একক হলো কোষ। কারণ কোষ অনেকগুলো মিলেই তবে কলা অনেকগুলো মিলেই অঙ্গ অনেকগুলো মিলেই একটা জীব গঠন তৈরি হয়। এরা এতই ছোট যে মাইক্রোস্কোপে ছাড়া সাধারণত খালি চোখে দেখা যায় না। তাহলে এখান থেকে আমরা একটা কোশ্চেন পেলাম যে কোষ কি খালি চোখে দেখা যায়? অ্যান্সার হবে না। কোষ মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখতে পাওয়া যায় না। এবার মাইক্রোস্কোপ জিনিসটা দেখব। মানে মাইক্রোস্কোপ জিনিসটা কি, যে আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি না সেটা মাইক্রোস্কোপের কাছে নিয়ে গেলে কেন আমরা দেখতে পাচ্ছি? তাহলে মাইক্রোস্কোপ জিনিসটা জানতে হবে। কি করে এই কোষের কথা জানা গেল? না কীভাবে কোষের কথা জানা গেল? 1965 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক ওক গাছের কাণ্ডে ছাল নিয়ে তার একটা সূক্ষ্ম প্রচ্ছদ তৈরি করেন। তাহলে কোন বিজ্ঞানী? না হচ্ছে প্রথম বিজ্ঞানী হলেন 1964 খ্রিস্টাব্দের রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী। সে প্রথম কার প্রচ্ছদ নিয়ে? না ওক গাছের কাণ্ডের ছাল নিয়ে তার একটি সূক্ষ্ম প্রচ্ছদ তৈরি করেন। ওক গাছের একটা কাণ্ড নিয়ে তার প্রচ্ছদ করে কেটেছি, ঠিক আছে। তারপর নিজের তৈরি মাইক্রোস্কোপে নিচে ওই প্রচ্ছদ দেখার সময় মৌচাক প্রকোষ্ঠের মতো অংশগুলি কুঠুরি লক্ষ্য করেন। মানে বিজ্ঞানী রবার্ট হুক ওই যে
ওক গাছের কাণ্ডে যে পশ্চিত কেটে মাইক্রোস্কোপে দেখেছিলেন, তিনি লক্ষ্য করেছিলেন যে মৌচাকের মতো অনেকগুলো প্রকোষ্ঠ কঠুরি তিনি লক্ষ্য করেন। তিনি এদের সেলিউলা বা ল্যাটিন অর্থ ঘর, মানে সেলিউলা ল্যাটিন অর্থ কি ঘর, মানে ওই যে ছোট ছোট মৌচাকের কুঠুরির মতো অনেকগুলো তিনি ঘর দেখতে পেলেন। তিনি এদের সেলিউলা বলে আখ্যা দেন। পরে এদের তিনি সেল বা কোষ নামে নাম দেন। তাহলে প্রথম কে কোষ আবিষ্কার করেন পর্যবেক্ষণ করে? না, রবার্ট হুক। কত সালে? 1965 খ্রিস্টাব্দে। কোন গাছের কাণ্ডের ছাল নিয়ে তার প্রস্তুচ্ছেদ করেন? না, হচ্ছে ওক গাছ। তুমি কি করে একটি কোষকে দেখতে পারো? একটি কোষ দেখতে গেলে তুমি কিভাবে সেটা দেখবে? খালি চোখে কোষ দেখা যায় না। তাহলে কি খালি চোখে আমরা কিন্তু সচরাচর কোষকে দেখতে পাবো না। দেখতে গেলে আমাদের কি করতে হবে? না, দেখতে গেলে একে বহু গুণে বড় করা দরকার। এর জন্য আমরা লেন্সযুক্ত যে যন্ত্র ব্যবহার করি তা হলো মাইক্রোস্কোপ। মানে আমাদের খালি চোখে তো দেখতে পাবো না, তার জন্য কি ছবিটাকে মানে বড় করার জন্য, বড় করে স্পষ্ট বোঝার জন্য আমরা কি ব্যবহার করি? লেন্সযুক্ত যে যন্ত্র, সেই যন্ত্রটার নাম হলো মাইক্রোস্কোপ। আমরা আরেকটা টুকরো কথা পড়ব। না, রবার্ট হুক কর্কের পাতলা ছেদ পরীক্ষা করার সময় যে কোষগুলি লক্ষ্য করেছিলেন সেগুলি ছিল মৃত। মানে রবার্ট হুক যে কোষগুলি তিনি পর্যবেক্ষণ করেছিলেন সেগুলো কী ছিল? না, মৃত ছিল। 1974 আমি একটু ভুল বলে দিলাম, 1674 খ্রিস্টাব্দেই ডাচ বিজ্ঞানী লিভেন হুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে ওই যে মানে রবার্ট হুক তিনি কিসের পর্যবেক্ষণ করেছিলেন? না, যেই কোষগুলি তিনি দেখেছিলেন মাইক্রোস্কোপে প্রথম, সেগুলো ছিলেন মৃত। কিন্তু তার পরবর্তী সময় 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিভেন হুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে সজীব কোষ পর্যবেক্ষণ করেন কে? না, ডাচ বিজ্ঞানী লিভেন হুক। আর হচ্ছে মৃত কোষ পর্যবেক্ষণ করেন কে প্রথম? তিনি হলেন রবার্ট হুক। মাইক্রোস্কোপে উন্নত ঘটিয়ে তিনি নানা অণুজীব ও রক্তকোষ পর্যবেক্ষণ করেন। কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলেই নানা রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এদের রঞ্জক পদার্থ বলে। তাহলে কি হলো? না, কোষের যে গঠন ভালোভাবে বুঝতে গেলে কি ব্যবহার করে? না, রাসায়নিক রং বা পদার্থ ব্যবহার করা হয়। একেই বলা হয় রঞ্জক পদার্থ। এবার আসি অণুবীক্ষণ যন্ত্র। কোষের গঠন পর্যবেক্ষণ করার জন্য প্রাথমিক দিকে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, যার ইংলিশ নেম সিম্পল লাইট মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারি। তো একটা কোষের গঠন পর্যবেক্ষণের জন্য প্রথম দিকে কি এসেছিল? না, সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র। এতে একটি মাত্র লেন্সের সাহায্যে নেওয়া হতো। ফুল কেটে তার অংশ বিশেষ দেখার জন্য এই ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। একটা বস্তুকে